সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে 8ই অক্টোবর। আমাদের কিছু আগে, একদিন আগে আরো 8টা ছোট নৌকা এবং পরে আরো 2টো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে। আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের তাদের সাথে এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি, কিন্তু সেটা পরে কথা পরে বলবো। যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা, এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আমি তুলনা করার জন্য যদি বলি, আমরা এর আগে সুমুদ ফ্লোটিলাতে প্রায় 50টা নৌকা ছিল, সেটাতে প্রায় 500 জন আরোহী ছিলেন। কাজে গড়ে 10 যদি বলি, আমাদের শুধু একা কনসিয়াসে 92 জন ছিলেন। কাজে অনেক বড় অন্যগুলির তুলনায়। এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী। সেটার একটা বিশেষ কারণ ছিল, কারণ দুটো জিনিস। একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছে, এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি। হাসপাতালকে আক্রমণ করা হয়, নিজেদের মরাল আর্মি হিসাবে বলে, এটা ডেমোক্রেসি হিসাবে বলে। সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পারবে প্রশ্ন করার কথা ছিল। কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন, সবচেয়ে বেশি ভয়, এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য, এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি। সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে, কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই, শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না। কাজে ত্রাণ দেওয়াটা একটা সিম্বলিক ব্যাপার ছিল, যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না সেইখানে আমরা ত্রাণ দিয়ে, সুমুদ ফ্লোটিলা ত্রাণের কারণে যাচ্ছে। আমরা কিন্তু সেই অজুহাতও দেইনি, যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল, সেটা ভিন্ন কারণ ছিল। কারণ আমরা ধরেই নিয়েছিলাম আমরা যাব, এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না, কতদিন থাকতে পারবো জানি না। আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয়ে না যাই, সেই কারণে তাদের থেকে, যখন তাদের এত কম আছে সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই, সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম। এটা ত্রাণ দেবার উদ্দেশ্যে না, তাদের উপর চাপ না তৈরি, তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে। কাজেই আবার ফিরে যাই, সবচাইতে বড় ফ্লোটিলা। আবার আরেকটা জিনিস, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, সেই কারণে আমি পরিষ্কার করছি, এই ফ্লোটিলাটা সবচাইতে দ্রুত পৌঁছেছে, সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে। ওই যে বলছি, যেটা 30শে অগস্টে রওনা দিয়ে 2রা অক্টোবরে অপহৃত হলো, আমরা 30শে সেপ্টেম্বরে রওনা দিয়ে 8 তারিখে আমাদেরকে অপহরণ করা হলো। সেটাও তারও আগে হতো, কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা 6 তারিখে পৌঁছাবো। একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে 1 সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব। কিন্তু আমাদের আগে যেই 8টা নৌকা এবং পরে আরো 2টো নৌকা যায়, মাঝারি নৌকা যায়, এগুলির গতি আমাদের চাইতে অনেক কম। এই 8টা নৌকা পালতোলা নৌকা অত দ্রুত যেতে পারে না। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না। কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি, কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নিই যে না, তাদের আমরা ফেলে যাব না, এটা লড়াইয়ের স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার। অন্য যেই 2টো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে, তারা যেতে পারেনি। তারপরে যেটা হলো, যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম, কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে। কাজে আমাদের খুব সচেতন ভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, যেটার কারণে যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয়। এবং সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি। তার মধ্যে একটা আজকে আপনাদের বলি, এর আগে বলা হয়নি। সেটা হচ্ছে, আমরা যখন 6 তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম,
আমাদের অন্যান্য ফ্লোটিলার কারণে, তখন দেখা গেল আমরা 7ই অক্টোবরে পৌঁছবো, এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী। 7 তারিখে যদি আমরা পৌঁছাই, তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে, কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে। কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে 7 তারিখে আমরা পৌঁছবো না, 8 তারিখে পৌঁছানোর চেষ্টা করব। কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম। কেউ কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম, ওই 7 তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটার কারণে। কয়েকটা জিনিস বলা দরকার, যারা গিয়েছিল তাদের কথা বলি। অসাধারণ কিছু মানুষ এই কনসাস ফ্লোটিলায় ছিলেন, সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ। হুয়াইদা আরাফ, যার সাথে আমি প্রথম যোগাযোগ করি, আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তরগুলিও দেবো, কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি, তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারাতে ছিলেন, যেখানে তার 10 জন সহকর্মী মারা যায়, তাকে হত্যা করা হয়, খুন করা হয়। তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে, তার সামনে 10 জনকে খুন করা হয়েছে সেই একই ফ্লোটিলাতে, তারপরেও কিন্তু তিনি গেছেন। যিনি কো ক্যাপ্টেন ছিলেন, 2 জন ক্যাপ্টেন ছিলেন, আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন। তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন। তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন, সেফটি ট্রেনিং, অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে। নারী ক্যাপ্টেন। তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে, শুধু সেটা না, জোহরা তার একটা পা কাটা, অ্যাম্পিটেট করা, সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন। 84 বছরের একজন নারী, প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি গেছেন এবং নৌকার থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন, কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ। এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই অভিযানে, কিন্তু যারা যাননি সেটার কথা বলা দরকার। কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম, মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য। মেইন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি, কোনো একটা ব্যক্তি কোনো মেইন স্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি। সেই রিস্ক তারা নেয়নি। ব্যক্তিগত রিস্ক বলবো না, রাজনৈতিক রিস্ক, সেটার মধ্যে আমি গেলাম না, কিন্তু একটা মেইন স্ট্রিম মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মেইন স্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে, এই লড়াইয়ে, এই জেনোসাইডে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমি তার বেশি একটানা বলবো না, আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে, প্রশ্নের মধ্যে হয়তো কিছু জিনিস আসবে, তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মহড়া দিয়েছি, ধরলে কি হবে, কে কি করবে, কার ভূমিকা কি, একে আক্রমণ করলে অন্যজন কি করবে, একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে। একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি। দিনে রাতে সাইরেন বেজেছে, সবাই এক জায়গায় গিয়েছি, সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি। কিন্তু এক্সারসাইজ একটা জিনিস, আসল ঘটনা ভিন্ন জিনিস। আমাদের চলার সময় 72 সনে নির্মিত পুরনো একটা জাহাজ, যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি, ফেরির মতো এক একটা। বসার জায়গা আছে, শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে। হঠাৎ করে প্রায় 100 জন মানুষ এখানে এসছে, আমাদের কারো শোবার জায়গায় নেই, শৌচাগার নেই, পানির ব্যবস্থা নেই। এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না, কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন? প্রথম জিনিসটা হচ্ছে, আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক, জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে, ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের সবগুলিকে ধ্বংস করা হয়েছে। তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু। আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে, এই অবরোধ ভাঙতে হবে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যাচ্ছি, কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রায়? সেরকম একটা জাহাজ, সেরকম একটা ক্রু পাওয়া খুব বিরল। এবং অন্যরা যারা পেয়েছে, যারা করেছে, তারা অনেকে
করেছে। একটা ছোট্ট জিনিস দিয়ে আমি আপাতত শেষ করব। আমি বাংলাদেশ থেকে গিয়েছি, কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক, বাংলাদেশ, তাদের বাবা মারা বাংলাদেশি, তারা গিয়েছিলেন। সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী, উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে, মূল বহরে যাননি, সাথে ছিলেন। তারা ডেঞ্জার জোন পর্যন্ত যাননি, তার আগে গিয়ে ফিরে গেছেন, কারণ তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল, যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি। আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক, উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে। মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন, সিলেটি ভাষায়। সেই ভদ্রলোক বলছেন, লিয়াকত নাম, ডাক নাম লিয়াকত, ভালো নাম মোহাম্মদ আলী। এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন, উনি কোরআন শেখান। উনি নিজে আরো 3 জন বন্ধুকে নিয়ে জড়ো করে 28,000 ইউরো জোগাড় করে একটা নৌকা কিনে তারপর ওখান থেকে এই সুমুদে যোগদান দেবেন। যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে, অনেক বাছাই করা ব্যাপার থাকে, কাকে নেবে কাকে নেবে না, সিকিউরিটির ব্যাপার রয়েছে, নিরাপত্তার ব্যাপার রয়েছে, এর মধ্যে মোসাদ এজেন্ট ঢুকবে কিনা, অনেক রকমের ব্যাপার রয়েছে। কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায়। তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব, তোমাদের নেব না। তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন, এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশি এই নৌকায় আছে। তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে, মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ঢুস মেরে সেই নৌকাকে ভাঙা হয়, এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয়। আমি তার বেশি এখন বলছি না, আপনারা প্রশ্ন করেন, অনেকগুলি জিনিস বলার আছে, অবশ্যই বলবো। কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি, কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। আপনারা যেভাবে সাথে ছিলেন, যেভাবে সমর্থন করেছেন, যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, এটা অসাধারণ। আমি এটাও বলবো, আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন, জোরালো ভূমিকা রেখেছেন, এটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি। এমনকি আমরা যখন বেরোলাম, তখন ইস্তানবুলে যখন পৌঁছাই, আমেরিকার কনসুল থেকে কেউ আসেওনি। তখন আমাদের কনসুলের মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি। কাজেই সেটা একটা অসাধারণ জিনিস ছিল। আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন, সারাক্ষণ সাথে ছিলেন। আমার পরিজন, সহকর্মী, লড়াইতে যারা ছিল সারাক্ষণ, তারা অসাধারণ ভূমিকা পালন করেছে। এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি, তারা কিন্তু সেটার থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে, অনুপ্রেরণা পেয়েছে। কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা, তাদের নিজেদের দেশের মানুষ সেরকম ভাবে সাড়া দিচ্ছে না। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। আমি এটা দিয়ে আপাতত শেষ করি, অনেক কিছু বলার আছে, আপনাদের প্রশ্নগুলি যদি থাকে। আচ্ছা, আমরা তো প্রশ্নোত্তরে যাবই। আমার মনে হয় একটা প্রশ্ন বেশ কমনই পড়বে, সেটা আপনি একটু বলতে পারেন যখন আপনারা ভাববেন আরো প্রশ্নগুলো বুঝাবেন আপনাদের মাঝখানে। সেটা হচ্ছে 8ই অক্টোবর সকাল 6টায় যখন ইসরায়েল বাহিনী আসলো, এর আগে আপনারা জাহাজে যারা ছিলেন টের পেয়েছিলেন কিনা, কিংবা অবশ্যই তো প্রস্তুতি একটা ছিল, এবং এসে ওনাদের আচরণ কেমন ছিল, এবং ওই 2 দিন, যে 2 দিন আমরা আসলে কোনো খবরই পাইনি আপনাদের কাছ থেকে, মানে অনেকগুলো তো ডিটেল আছে ওখানে। ওনারা যখন বন্দিশালায় নিলেন, সেখান থেকে হয়তো বা যা করেছেন তার থেকে অনেক নিষ্ঠুর কাজই তারা করেন, নাহলে এত বড় একটা জেনোসাইড ঘটে না। কিন্তু ওনাদের আচরণে আপনারা কি পেলেন, সেই অভিজ্ঞতা যদি ছোট করে বলতেন। প্রথমেই বলি, আমরা তো আগের থেকে মহড়া দিয়েছিলাম যে আক্রমণ হবে, আমরা ধরেই নিয়েছিলাম, কারণ এর আগে অন্য কোনো ফ্লোটিলা যেতে পারেনি। কাজে আক্রমণ হলে আমরা কি করব, সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল। রোল কল, কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে খুঁজে পাবে, প্রত্যেকের সাথে আরেকজন, যাতে একজন আরেকজনের খোঁজ রাখে। আবার আক্রমণ যখন হয় তখন কে প্রতিহত করবে, কে স্পোক্স পার্সন হবে, সবকিছু আমরা করেছিলাম। একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হোসিন নামে আরেকজন সাংবাদিক, আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করব, যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি। সেটার কারণে আমাদের বিশেষ একটা জায়গায় থাকতে হয়েছে, যেখানে আমরা ইন্টারনেট সিগন্যালটা পাবো, আমরা লাইভ দেব। কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের
নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব, কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে। সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ফিল্মিং করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে গবেষণা করে কোন জায়গায় সবচেয়ে বেশি সিগন্যাল পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম। কাজে আমি এবং হসিন, ও সে ডান দিকে আমি বাঁদিকে, এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম। তো আমরা শুয়ে আছি, এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে, কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে। কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে, তারপর আইক্লাউডে ব্যাকআপ করা, যা যা করার যতটা করতে চেষ্টা করছি। কাজে অনেক রাত পর্যন্ত জেগে 3টার দিকে ঘুমাতে গেছি। এবং এটাও বলা দরকার, আমাদের কিন্তু শোবার জায়গা ছিল না, কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয়, এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয়। সেটা কিরকম? কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো, ইটালি ছাড়ার আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে। সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি, কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো। তারপরে শুনতে পারলাম ইউরোপিয়ানরা আগে যাবে, তারপরে মার্কিনিরা যাবে। আমি বাংলাদেশি হিসেবে সবচাইতে পরে উঠলাম, এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই, মাটিতেও মেঝেতেও শোবার জায়গা নেই। কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়েই করেছি, তাতে সুবিধা হয়েছে। কারণ যখন বলা হলো যে সিগন্যাল পাচ্ছে, কারণ রেডার দেওয়া আছে, আমরা 24 ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি। আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল, ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা, কোনো কিছু হচ্ছে কিনা, রেডারের তথ্য পাই, অন্যদের থেকে আমরা সিগন্যাল নিচ্ছি। তখন হঠাৎ করে ওই সাইরেন বাজা শুরু করলো, এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল, এটা মহড়া না। তখনই তো আমি বুঝে ফেলেছি ঘটনা কি। তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি, কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে। আমি গিয়ে তারপর ততক্ষণ বসছি, ততক্ষণে অন্যান্য জিনিস করছে, রোল কল চলছে ইত্যাদি। তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি, অনেক ঝামেলা হচ্ছে, কোনোভাবেই সংযোগ হচ্ছে না। তারপরে খানিকটা একটা অংশ পেলাম, কেটে গেল। তারপরে একটা ছোট্ট অংশ পেলাম, তখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে। তারপরে সেটাও থেমে গেল। আমি বুঝলাম যে উপরে তখন হেলিকপ্টারের বাতাসের কারণে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা কজন আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাদের জাহাজটা অনেক বড় বলে তল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি, সেটাও আমরা জানতাম। কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস, পানি সবকিছুর একটা ঝড় তৈরি হবে, সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের দিকে, তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপটা আরেকজনকে দিয়েছিলাম, কারণ আমার দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোস ছিল। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই পরিস্থিতিটা হলো। তারপরে এরা যখন নামলো, আমি গুনেছি 39 পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি, 50 জন খানিক ছিল। কিছু নারীও ছিল। পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে, মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট, লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হসিমের উপরে ওই লেজার পড়ছে। কাজেই ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি, লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা। তাড়াতাড়ি ফেলে দিলাম। তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না, কিন্তু পড়েছে। যাই হোক, ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান, এক একজনের কাছে সাইলেন্সার আলা, আবার স্নাইপার আলা, প্রত্যেকটার উপরে সাইট আছে। তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো, নাইট ভিশন, বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যাডিং। তারপরে এখানে ওই গ্রেনেডের মতন এক ধরনের জিনিস। আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব, তার মধ্যে কি আছে আমরা জানি না, এই ধরনের অনেক কিছু আছে।
নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল, তারা কমব্যাট গিয়ারে ছিল না, তারা সিভিলিয়ান ক্লোজে ছিল, কিন্তু বন্দুক তাদের হাতে, প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে, আমাদের ভয় তো দেখাই, তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে, তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায়, নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ, কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহারা দেয়। আমাদের তখন আর যোগাযোগ নেই, এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কোনো কিছু নেই, কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কিভাবে বসতে হবে, কি কি করতে হবে সেগুলি বললো। আমি বাকি আলাপে পরে যাই, কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজায় যাওয়ার আর সুযোগ নেই, এখন আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকে যাচ্ছি। আমরা প্রশ্ন দিয়ে শুরু করি না, তার প্রশ্ন থাকে। আচ্ছা, মাইক কি আছে?